Assalamu alaikum. Welcome to your first class of MBA. Hope you are well. This is your very first class with me. I am Shaila. I want to discuss about your syllabus. In your MBA syllabus, there are 5 courses in first semester, which are Advanced Research Methodology, Management of Multinational Corporations, Bangladesh Economy, Project Management, and Managerial Economics. I will take your Management of Multinational Corporations course. Let's start our class. Today we will discuss about first chapter of Management of Multinational Corporations, which is Introduction to Multinational Corporations. To discuss about multinational corporations, at first we need to know what is multinational corporations. A multinational corporation is a company that operates in its home country as well as in other countries around the world. It maintains a central office located in one country, which coordinates the management of all its other offices, such as administrative branches or factories. অর্থাৎ একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশন কাকে বলা হয়? যখন একটা কোম্পানি তাদের হোম কান্ট্রিতে তাদের হেড অফিস লোকেট করে এবং পৃথিবীর অন্যান্য দেশেও তাদের ব্রাঞ্চ লোকেট করে, পৃথিবীর অন্যান্য দেশেও তাদের অফিস থাকে, তাদের ফ্যাক্টরিজ থাকে, পৃথিবীর অন্যান্য দেশেও তাদের বিজনেসটা অপারেট করে এবং একটা হোম কান্ট্রি থেকে সেই বিজনেসটাকে ম্যানেজ করে, পৃথিবীর বিভিন্ন দেশের অফিসগুলোকে কোঅর্ডিনেট করে বা ম্যানেজ করে হেড অফিস থেকে, তখন এটাকে বলা হয় মাল্টিন্যাশনাল কর্পোরেশন। It is not enough to call a company that exports its products to more than one country a multinational company. They need to maintain actual business operations in other countries and must make a foreign direct investment there. অর্থাৎ যদি আমরা বাইরে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করি তখনই এটাকে আমরা কোনো মাল্টিন্যাশনাল কর্পোরেশন বলতে পারবো না। যখনই কোম্পানিটার বাইরে অফিস থাকবে বা বাইরে তাদের বিজনেসটা অপারেট করা হবে, বাইরে প্রোডাকশন করা হবে বা বাইরে থেকে বিজনেসটা অপারেট করা হবে, অফিস থাকবে, ফ্যাক্টরি থাকবে এবং ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হবে, বাইরের দেশে যখন ইনভেস্টমেন্ট হবে হোম কান্ট্রি থেকে, তখনই ওটাকে আমরা মাল্টিন্যাশনাল কর্পোরেশন বলতে পারবো। শুধুমাত্র এক দেশ থেকে অন্য একটা দেশের প্রোডাক্ট এক্সপোর্ট করলে সেটাকে আমরা কখনো মাল্টিন্যাশনাল কর্পোরেশন বলতে পারবো না। নেক্সট টপিক আসি, ক্যারেক্টারিস্টিক্স অফ মাল্টিন্যাশনাল কর্পোরেশন। মাল্টিন্যাশনাল কর্পোরেশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স এখানে আলোচনা করি। ফার্স্ট ওয়ান, ভেরি হাই অ্যাসেটস অ্যান্ড ব্রাঞ্চেস। একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশন যেহেতু পৃথিবীর অনেক দেশে অপারেট করতে হবে, তাই এটার অনেক বেশি অ্যাসেট লাগবে এবং বিভিন্ন দেশে অনেক বেশি ব্রাঞ্চ লোকেট করতে হবে। নেক্সট ওয়ান, নেটওয়ার্ক অফ ব্রাঞ্চেস। এই ব্রাঞ্চগুলোর মধ্যে একটা নেটওয়ার্ক থাকবে। হেড অফিস থেকে অর্থাৎ হোম কান্ট্রিতে যে হেড অফিসটা লোকেট করা হবে সেখান থেকেই অন্য অন্য দেশের ব্রাঞ্চগুলোকে বা অন্য অন্য দেশের ফ্যাক্টরিগুলোকে ম্যানেজ করা হবে এবং এই ব্রাঞ্চগুলোর মধ্যে একটা নেটওয়ার্ক বিল্ড করা থাকে। নেক্সট ওয়ান হচ্ছে কন্ট্রোল। মাল্টিন্যাশনাল কর্পোরেশনসের কন্ট্রোলিং পাওয়ারটা সবসময় হোম কান্ট্রির থাকে, অর্থাৎ যে কান্ট্রি এই কর্পোরেশনটা বিভিন্ন দেশে লোকেট করছে সেটাকে আমরা হোম কান্ট্রি বা প্যারেন্ট কান্ট্রি বলি, ওই কান্ট্রিতেই কন্ট্রোলিং পাওয়ারটা থাকে। নেক্সট ওয়ান হচ্ছে কন্টিনিউয়াস গ্রোথ। একটা মাল্টিন্যাশনাল কোম্পানির গ্রোয়িংটা সবসময় কন্টিনিউয়াস থাকে, কারণ আমাদের লোকাল কোম্পানিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে খুব একটা বেশি দূর যেতে পারে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে লোকাল কোম্পানিগুলো বেশি দিন সাস্টেন করতে পারে না, কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আমরা যে দেখি যারা একবার মাল্টিন্যাশনাল কোম্পানি স্টার্ট করেছে
তাদের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু কখনো স্টপ হয় না, কন্টিনিউয়াসলি গ্রো করতে থাকে। নেক্সট হচ্ছে সফিস্টিকেটেড টেকনোলজি। মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলোকে টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্সড হতে হয়, যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশে তাদের অফিস বা তাদের বিজনেসটা অপারেট করা হয়। আর বিভিন্ন দেশের কথা বলতে গেলে আমরা যদি ডেভেলপড কান্ট্রির কথা বলতে যাই, তারা টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স। ডেভেলপ কান্ট্রির কাস্টমারদেরকে যদি অ্যাট্রাক্ট করতে হয়, তাহলে তাদের টেকনোলজির সাথে তাল মিলিয়ে মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলোর টেকনোলজিটাও খুব অ্যাডভান্সড হতে হয়, যাতে তাদের স্যাটিসফ্যাকশন লেভেলের প্রোডাক্ট তাদেরকে দেওয়া যায়। নেক্সট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে রাইট স্কিলস। মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পিপল রিক্রুট করে। তারা যেহেতু তাদের বিজনেস অপারেশন রান করার ক্ষেত্রটা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকে, তাই তারা বিভিন্ন দেশ থেকে ট্যালেন্ট পিপলদেরকে হায়ার করে কাজে লাগায়, যার কারণে তারা রাইট প্লেসে রাইট পিপলদেরকে রিক্রুট করতে পারে এবং এই রাইট স্কিল দিয়ে তাদের কোম্পানিটা অনেক ভালো করতে পারে। নেক্সট ক্যারেক্টারিস্টিক্স ফোর্সফুল মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলোর ক্ষেত্রে দেখা যায় তাদের অ্যাডভার্টাইজিংগুলো কিন্তু খুব স্ট্রং হয়। যদি আমরা দেখি এখানে আমাদের বাংলাদেশে বলি, আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচলিত বা সবচেয়ে বেশি মার্কেটের জায়গা দখল করা আছে কোন প্রোডাক্টগুলো? কসমেটিক্স বলেই আমাদের ডেইলি ইউজে চোখ বন্ধ করে সবাই বলবে একটা ব্র্যান্ডের নাম, সেটা হচ্ছে ইউনিলিভার। ইউনিলিভারের প্রোডাক্টগুলোই কিন্তু আমাদের বাংলাদেশে একটা অনেক বড় জায়গা দখল করে আছে এবং ওদের মার্কেটিংটা আমরা দেখি খুবই স্ট্রং। ওদের প্রত্যেকটা প্রোডাক্টের মার্কেটিং খুবই স্ট্রং, যার কারণে প্রোডাক্টের কোয়ালিটি দেখার আগে সবাই চোখ বন্ধ করে তাদের প্রোডাক্টটি নিতে চায়। মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলোর ক্ষেত্রে হয়ে থাকে তাদের ইনভেস্টমেন্টটা অনেক বেশি থাকে, তাদের যেহেতু হিউজ ইনভেস্টমেন্ট থাকে এবং এটা দিয়ে তারা তাদের মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিংয়ে অনেক বেশি পরিমাণ এক্সপেন্স করে, তাদের মার্কেটিংটা খুব বেশি স্ট্রং হয়। অ্যাজ ফর এক্সাম্পল আমরা কোকাকোলার কথা বলি, কোকাকোলা কিন্তু আমাদের হেলথের জন্য খুবই খারাপ, এটা আমরা সবাই জানি। কোকাকোলা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, এটা আমরা সবাই জানি। তো তারপর আমরা কোকাকোলা খাই। আমরা যে কোনো ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কসের আগে কোকাকোলাটাকে প্রেফার করি। কেন করি? কারণ তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি এতটাই স্ট্রং। মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলোর ক্ষেত্রে মূলত তাদের মেইন স্ট্রেংথ হয়ে থাকে এটা, তাদের মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজিটা খুব স্ট্রং হয় এবং এটার পেছনে ওরা অনেক বেশি এক্সপেন্স করে। এরপর আমাদের নেক্সট ক্যারেক্টারিস্টিক্সে যায়, যেটা হচ্ছে গুড কোয়ালিটি প্রোডাক্টস। যেহেতু মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলো পৃথিবীর বিভিন্ন দেশে থাকে, তাই পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের চাহিদা অনুযায়ী তাদের প্রোডাক্টগুলোকে তারা ডাইভার্সিফাইড করে এবং তারা যেহেতু বেস্ট পিপলদেরকে রিক্রুট করে, বেস্ট টেকনোলজি ইউজ করে, যেহেতু তাদের ইনভেস্টমেন্ট অনেক হাই থাকে, তাই তারা গুড কোয়ালিটি প্রোডাক্টস মার্কেট করতে পারে। কাস্টমারদের পছন্দ মতো তারা বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটাই কাস্টমারদেরকে দিতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এরপর আমরা নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে রিজনস ফর বিং এ মাল্টিন্যাশনাল কর্পোরেশন। মাল্টিন্যাশনাল কর্পোরেশনে কেন যেতে চায় বিজনেসম্যানরা, কেন মাল্টিন্যাশনাল কর্পোরেশনের প্রতি ইন্টারেস্ট দেখায়? রিজনগুলো একটু বলি। ফার্স্ট ওয়ান, অ্যাক্সেস টু লোয়ার প্রোডাকশন কস্ট। যখন মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলো পৃথিবীর বিভিন্ন দেশে তাদের বিজনেসটা অপারেট করে, তখন কিন্তু তাদের প্রোডাকশন কস্টটা অনেক কম হয়। কীভাবে কম হয়? যেমন আমরা এই যে ইউনিলিভারের কথা বলি বা কোকাকোলার কথা বলি, ওরা এগুলো ডেভেলপ কান্ট্রির ব্র্যান্ড। এখন এগুলো যখন আমাদের মধ্যে ডেভেলপিং কান্ট্রিতে তাদের বিজনেসটা অপারেট করছে, এখানে তাদের অফিস লোকেট করছে, এখানে প্রোডাক্টটা প্রডিউস করছে, ডেভেলপিং কান্ট্রিতে যেহেতু প্রোডাকশন কস্ট কম, আমাদের এমপ্লয়ি লেবার কম, এখানে ইনগ্রেডিয়েন্টসের প্রাইস কম, তো সেক্ষেত্রে তাদের প্রোডাকশন কস্টটা অনেক কম আসে। এরপর নেক্সট রিজন কি? প্রক্সিমিটি টু টার্গেট ইন্টারন্যাশনাল মার্কেটস। যখন কোনো বিজনেস বা কখন বিজনেসম্যানরা ইন্টারন্যাশনাল মার্কেটকে টার্গেট করতে যায়, তখন তারা মাল্টিন্যাশনাল কর্পোরেশনের দিকে যায়। নেক্সট ওয়ান হচ্ছে অ্যাক্সেস টু এ লার্জার ট্যালেন্ট পুলস।
এটা আপনাদেরকে একটু আগে বললাম, যখন মাল্টিন্যাশনাল কর্পোরেশনে বিভিন্ন দেশে তাদের অফিসটা লোকেট করা হয়, তখন তারা কিন্তু কোনো নির্দিষ্ট এরিয়া থেকে পিপল রিক্রুট করে না। তাদের সার্কুলারগুলো বা রিক্রুট করার প্রসেসগুলো হয় ওয়ার্ল্ড ওয়াইড। তারা বিভিন্ন দেশ থেকে ট্যালেন্ট পিপলদেরকে হায়ার করে, যার কারণে তাদের মধ্যে অনেক হিউম্যান রিসোর্সটা অনেক ট্যালেন্ট হয়, যার কারণে ওরা বেস্ট কোয়ালিটির বেস্ট প্রোডাক্টটা দিতে পারে। অ্যাভয়েডেন্স অফ ট্যারিফস, এটা একটা ইম্পর্ট্যান্ট রিজন। একটা কোম্পানি যখন নিজের প্রোডাক্টকে নিজের দেশে প্রডিউস করে বা হোম কান্ট্রিতে প্রডিউস করে বাইরের দেশে এক্সপোর্ট করতে চায়, তখন কিন্তু তাদের এক্সপোর্ট যে আমি যেটা বলি, আপনাদের এক্সপোর্ট করতে গেলে যে ট্যাক্সটা দিতে হয়, সেই ট্যাক্সটা কিন্তু অনেক বেশি থাকে। কিন্তু যখন মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলো অন্য দেশে তাদের কোম্পানি লোকেট করে ওই দেশে প্রডিউস করে, তখন কিন্তু তাদের ট্যাক্সটা আসে না, তখন তাদের এই ট্যারিফসটা তারা অ্যাভয়েড করতে পারে। এটাও একটা রিজন মাল্টিন্যাশনাল কর্পোরেশনের। এরপর নেক্সট টপিকে যাই, মডেলস অফ মাল্টিন্যাশনাল কর্পোরেশন। একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশনের অনেকগুলো মডেল থাকে। এখানে মোটামুটি 3টা মডেল হচ্ছে সবচেয়ে বেশি দেখা যায়। এই 3টা মডেল নিয়ে আমরা আলোচনা করি। ফার্স্ট ওয়ান, সেন্ট্রালাইজড মডেল কোনটাকে বলা হচ্ছে? In the centralized model, companies put up an executive headquarters in their home country and then build various manufacturing plants and production facilities in other countries. অর্থাৎ সেন্ট্রালাইজড মডেলের ক্ষেত্রে দেখা যায় কোম্পানি তাদের এক্সিকিউটিভ হেডকোয়ার্টারটা তাদের হোম কান্ট্রিতে লোকেট করে, এক্সিকিউটিভ হেডকোয়ার্টার লোকেট করে এবং পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বা প্রোডাকশন ফ্যাসিলিটি লোকেট করে। Its most important advantage is being able to avoid tariffs and import quotas and take advantage of lower production cost. যেটা আপনাদেরকে একটু আগে বললাম, যে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের কোম্পানিটা লোকেট করার ফলে তারা ওইসব দেশে তাদের প্রোডাক্টগুলো প্রডিউস করে, এতে তাদের প্রোডাকশন কস্টটাও কম হয় এবং ট্যারিফটাও বা ট্যাক্সটাও তারা অ্যাভয়েড করতে পারে। এরপর নেক্সট যে মডেলটা আছে সেটা হচ্ছে রিজিওনাল মডেলটা কি একটু দেখি। দ্য রিজিওনালাইজড মডেল স্টেটস দ্যাট a company keeps its headquarters in one country that supervises a collection of offices that are located in other countries. অর্থাৎ রিজিওনালেও হচ্ছে একটা হেডকোয়ার্টার থাকবে তার হোম কান্ট্রিতে, এবং এই হেডকোয়ার্টার থেকে অন্য কান্ট্রিতে যে অফিসগুলো লোকেটেড সেগুলোকে সুপারভাইজ করা হবে। Unlike the centralized model, the regionalized model includes subsidiaries and affiliates that all reports to headquarters. আচ্ছা, এখানে সেন্ট্রালাইজড আর রিজিয়নালের মধ্যে একটু ডিফারেন্স বলি। সেন্ট্রালাইজড মডেলে হচ্ছে একটা হেডকোয়ার্টার থাকবে এবং অন্য দেশে অফিস লোকেট করা হবে, এবং প্রত্যেকটা দেশের অফিস বা প্রত্যেকটা দেশের ব্রাঞ্চ থেকে তাদের অপারেশনটা তারা নিজেরাই লোকেট করবে। কিন্তু রিজিয়নালের ক্ষেত্রে হচ্ছে হেড অফিসের কন্ট্রোলের মাধ্যমে তারা কাজগুলো করবে। হেড অফিসের কমান্ডেই তারা সাবসিডিয়ারিগুলো বা যে বিভিন্ন দেশে যে ব্রাঞ্চগুলো লোকেট করা হবে সেগুলো সবসময় হেড অফিসকে রিপোর্ট করবে এবং হেডকোয়ার্টার বা হেড অফিসের রিপোর্ট অনুযায়ী তারা তাদের কাজগুলো করবে। নেক্সট হচ্ছে মাল্টিন্যাশনাল। In the multinational model, a parent company operates in the home country and puts up subsidiaries in different countries. The difference is that the subsidiaries and affiliates are more independent in their operations. এখানে মাল্টিন্যাশনালটাও হচ্ছে অনেকটা রিজিওনাল সেন্ট্রালাইজড। এখানে মাল্টিন্যাশনাল রিজিওনাল সেন্ট্রালাইজড তিনোটার ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি যে তিনোটার স্ট্রাকচার একই, শুধুমাত্র তাদের অপারেশনসের সিস্টেমটা ভিন্ন, তাদের অপারেটিং করার সিস্টেমটা ভিন্ন। মাল্টিন্যাশনালের ক্ষেত্রে সিস্টেমটা কেমন? মাল্টিন্যাশনালের ক্ষেত্রেও ঠিক সেন্ট্রালাইজড বা রিজিওনালের মতো হোম কান্ট্রিতে হেডকোয়ার্টার থাকবে এবং বিভিন্ন দেশে তাদের সাবসিডিয়ারিজ থাকবে, কিন্তু মাল্টিন্যাশনালের ক্ষেত্রে মেইন ডিফারেন্স সেটা হচ্ছে সাবসিডিয়ারিজগুলো সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি তাদের বিজনেসটা অপারেট করবে। হেডকোয়ার্টারের কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই বা কোনো রকম ডিরেকশন বা কমান্ড ছাড়াই তারা ইন্ডিপেন্ডেন্টলি তাদের বিজনেসটা রান করবে। প্রত্যেকটা ব্রাঞ্চের স্ট্র্যাটেজি প্রত্যেকটা দেশের সাবসিডিয়ারির
বিজনেস স্ট্র্যাটেজি বা তাদের অপারেট করার স্ট্রাকচার ভিন্ন হবে এবং ইন্ডিপেন্ডেন্ট হবে। নেক্সট টপিকে যাই, টাইপস অফ মাল্টিন্যাশনাল কর্পোরেশন। মাল্টিন্যাশনাল কর্পোরেশনের কিছু টাইপস আছে। ফার্স্ট ওয়ান, মাল্টিন্যাশনাল ডিসেন্ট্রালাইজড কর্পোরেশন। এখানে আমরা 4টা টাইপস নিয়ে মোটামুটি আলোচনা করব, যেগুলো খুব বেশি দেখা যায়। ফার্স্ট ওয়ান, মাল্টিন্যাশনাল ডিসেন্ট্রালাইজড কর্পোরেশন। মাল্টিন্যাশনাল ডিসেন্ট্রালাইজড কর্পোরেশন কোনগুলোকে বলা হচ্ছে? A decentralized multinational corporation maintains a prominent presence in its home country. With decentralization, the corporation's organizational structure does not have management or administrative centers. Instead, each office or asset hosts a unique management structure. এটা মডেলের মধ্যে আমরা মাল্টিন্যাশনাল মডেলে বলেছিলাম যে ঠিক একইভাবে মাল্টিন্যাশনাল ডিসেন্ট্রালাইজড কর্পোরেশনের সেম কথা। হোম কান্ট্রি বা হেডকোয়ার্টারে তাদের বিজনেসের মেইন অফিসটা লোকেট করা হবে এবং পৃথিবীর বিভিন্ন দেশে সেখান থেকে তাদের সাবসিডিয়ারি লোকেট করা হবে, কিন্তু প্রত্যেকটা অফিসের ম্যানেজমেন্ট স্ট্রাকচার হবে ইউনিক। Decentralization allows for rapid expansion. Each new unit can operate as a separate entity within a local market. Branch managers also have the freedom to respond to opportunities or emergencies without constrictions from a tedious chain of command. Next steps হচ্ছে Global Centralized Corporation. Global Centralized Corporation টা কি? The organizational structure of a centralized global corporation has a chief administrative and management office or head office. The corporation may outsource production to developing economies to lower cost. For example, গ্লোবাল সেন্ট্রালাইজড কর্পোরেশনে হচ্ছে গ্লোবাল কর্পোরেশনটার একটা চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা ম্যানেজমেন্ট অফিস অথবা হেড অফিস যেটাকে আমরা বলি সেটা থাকবে, এবং কর্পোরেশনটা তাদের প্রোডাকশন এবং ডেভেলপিং ইকোনমিসগুলা লোয়ার কস্টে করার জন্য সাবসিডিয়ারিজ কান্ট্রিতে করবে। These businesses may also develop production infrastructure in these countries to optimize affordable resources and acquire cost advantage. যেটা তারা করে তাদের রিসোর্সটাকে অ্যাফোর্ডেবল করার জন্য এবং কস্ট অ্যাডভান্টেজের জন্য। A centralized international organization facilitates proximity to its international target markets. The main advantage of affiliates and subsidiaries in target markets is distribution cost reduction. It also makes potential consumers and their information more accessible. গ্লোবাল সেন্ট্রালাইজড কর্পোরেশনের একটি ইম্পর্ট্যান্ট ফিচার হচ্ছে তারা তাদের ডিস্ট্রিবিউশন কস্টও রিডিউস করতে পারে। যেহেতু সাবসিডিয়ারিজ কান্ট্রিতে তাদের প্রোডাক্টটা প্রডিউস করে, সেখানে তাদের প্রোডাকশন কস্টটা তো কম হয়ই, প্লাস ডিস্ট্রিবিউশন কস্টটাও কম হয়। যেহেতু যে দেশে অফিসটা লোকেটেড বা ফ্যাক্টরিটা লোকেটেড সেই দেশের প্রডিউস করছে এবং সেই দেশে তাদের প্রোডাক্টগুলোকে ডিস্ট্রিবিউট করছে, তাই তাদের প্রোডাকশন কস্টের সাথে সাথে ডিস্ট্রিবিউশন কস্টটাও কিন্তু খুব কম হয়। এরপর আসি আমাদের নেক্সট টাইপসে, ইন্টারন্যাশনাল কোম্পানি। One of the objectives of an international company is to build on the research and development of its parent company. Effective research and development allows for the creation of new products or the addition of features to existing successes. আর ইন্টারন্যাশনাল কোম্পানি কোনগুলোকে বলা হচ্ছে? যেগুলো তাদের প্যারেন্ট কোম্পানিতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে, প্যারেন্ট কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়ে তাদের প্রোডাক্টটাকে মার্কেট করে। Building on existing research and development gives these global companies a competitive edge in local markets. Other benefits include an increase in market participation and better cost management. এবার আমাদের নেক্সট যে টাইপসটা আছে একদম লাস্ট, সেটা হচ্ছে ট্রান্সন্যাশনাল এন্টারপ্রাইজ। Transnational enterprises generally have a decentralized organizational structure. These corporations do business in several countries
without one location as a corporate home. ট্রান্সন্যাশনাল এন্টারপ্রাইজটা কিন্তু অন্যগুলোর চেয়ে একটু ডিফারেন্ট, কারণ অন্যগুলোতে আমরা সবগুলোতেই দেখলাম যে একটা হেডকোয়ার্টার বা একটা হেড অফিস থাকবে যেখানে তাদের হোম কান্ট্রির মেইন ব্রাঞ্চটা লোকেটেড। কিন্তু ট্রান্সন্যাশনাল এন্টারপ্রাইজের ক্ষেত্রে দেখা যায় যে তাদের কোনো হেড অফিস বা তাদের হোম কান্ট্রিতে কোনো হেডকোয়ার্টার লোকেট করা হবে না, প্রত্যেকটা কান্ট্রিতে আলাদা আলাদা করে অফিস লোকেট করা হবে। একটা নির্দিষ্ট কান্ট্রিতে হেডকোয়ার্টার লোকেট করা ছাড়া প্রত্যেকটা কান্ট্রিতে আলাদা আলাদা অফিস লোকেট করা হবে এবং হেড অফিস দ্বারা কোনোটা নিয়ন্ত্রিত হবে না। Transnational enterprise structures engage in value creation in various countries while maintaining high levels of responsiveness. It is a flexible and efficient approach that is gaining popularity. এবার আমাদের নেক্সট টপিকে যাই, ইন্টারন্যাশনালাইজেশন থিওরি। Basically, there are three most important theory in internationalization theory. First one is Uppsala internationalization models. Next one is network models, and last one is Born Global. First one, Uppsala internationalization models. Uppsala internationalization models focus on two things, which are increasing geographic diversification and increasing market commitment. অর্থাৎ আপসালা ইন্টারন্যাশনালাইজেশন মডেলের ক্ষেত্রে দেখা যাবে তাদের জিওগ্রাফিক ডাইভার্সিফিকেশনটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ হবে। জিওগ্রাফিক ডাইভার্সিফিকেশনটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ হবে, অর্থাৎ বিভিন্ন জিওগ্রাফিক্যাল রিজিয়নের মানুষের প্রেফারেবল বা আনপ্রেফারেবলের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স থাকে। একই প্রোডাক্ট কিন্তু সব জায়গায় মানুষ পছন্দ করবে না। বিভিন্ন লোকেশন বা জিওগ্রাফিক লোকেশনের উপর বেস করে কোন জিওগ্রাফিক লোকেশনের মানুষের কালচার কেমন, হ্যাবিট কেমন, তাদের পছন্দ অপছন্দ কেমন, এগুলোর উপর ডিপেন্ড করেই জিওগ্রাফিক ডাইভার্সিফিকেশনটা আস্তে আস্তে ইনক্রিজ করা হবে। যতই কোম্পানিটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হবে ততই জিওগ্রাফিক ডাইভার্সিফিকেশনটা ইনক্রিজ হবে। এরপরের রিকোয়ারমেন্ট হচ্ছে ইনক্রিজিং মার্কেট কমিটমেন্ট। যাই আমাদের নেক্সট টপিক, নেটওয়ার্ক মডেলস। নেটওয়ার্ক মডেলসের দুইটা মেন জিনিসের উপর নেটওয়ার্ক মডেলস ফোকাস করে, সেটা হচ্ছে রিলেশনশিপ উইথ ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টরস অ্যান্ড রিলেশনশিপস আর ফ্লেক্সিবল। নেটওয়ার্ক মডেলের ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টরদের সাথে রিলেশনশিপ থাকবে, অর্থাৎ যেহেতু প্রত্যেকটা কোম্পানি বিভিন্ন দেশে লোকেটেড হওয়ার ফলে ইন্ডিপেন্ডেন্টলি তাদের বিজনেসটা রান করবে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টরদের মধ্যে একটা রিলেশন থাকবে এবং রিলেশনশিপটা হবে ফ্লেক্সিবল। এবং আমাদের একদম লাস্ট যে টাইপসটা আছে বা লাস্ট যে ইন্টারন্যাশনালাইজেশন থিওরিটা আছে সেটা হচ্ছে বর্ন গ্লোবাল। বর্ন গ্লোবাল দুটো ইম্পর্টেন্ট জিনিসের উপর ফোকাস করে, সেটা হচ্ছে একটা হচ্ছে গ্লোবালাইজেশন ফ্রম বার্থ অ্যান্ড আরেকটা হচ্ছে টিপিক্যাল লিমিটেড অ্যাডাপশন অফ মার্কেটিং মিক্স। বর্ন গ্লোবাল যেসব মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলো, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে তারা শুরু থেকে কিন্তু গ্লোবালাইজেশনের প্রতি ফোকাস করে, তারা গ্লোবালাইজেশনের প্রতি ফোকাস করে এবং মার্কেটিং মিক্সের প্রতি কিন্তু কম গুরুত্ব দেয়। যেমন বিভিন্ন প্লেসের মার্কেটিং মিক্স বলতে আমরা জেনে করি প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এগুলোর সাথে অ্যাডাপ্ট করে নিজেদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা তারা চেঞ্জ করে না, তারা গ্লোবালি চিন্তা করে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটাই করে। এটাও একটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশনের আরেকটা থিওরি, বর্ন গ্লোবাল। আজকে পর্যন্তই, নেক্সট ক্লাস আপনাদের পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে হোম, থ্যাংক ইউ।